আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, একটা ফানি টাইপের একটা ভিডিও দেখছিলাম। ভিডিওতে এক ছেলে, ইয়াং তরুণ এক ছেলে আরেক ছেলেকে জিজ্ঞেস করছে যে দেখতো ঘটনাটা কিরকম হয়। একটা থানার সামনে একজন গিয়া ওসি সাহেব রে থানার সামনে গিয়েছে, গিয়া ওসি রে বলতেছে আমি তোমার পুলিশ পুরাইছি, আমি তোমার থানা পুরাইছি। ওসি সাহেব চুপচাপ বিলায়ের মতন শুনতেছে। আপনারা চিন্তা করে দেখেন, এই জুলাই প্রক্টোমিনেশন এই জিনিসটা যদি বাংলাদেশে না থাকতো, এবং এখন ধরেন নাই, ধরে নেন নাই, কোনো একটা সময় থাকবে না, এটাই তো প্রকৃতির নিয়ম। যদি না থাকতো তাহলে আপনি ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, গড বলেন, প্রকৃতির নিয়ম ভেঙে আপনি অসংখ্য মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছেন। আপনি গিয়ে গর্ব করে দম্ভের সঙ্গে বলতে পারবেন কি আছে সামনের দিনে? আমি সবসময় বলি যে ডক্টর ইউনূস বা এই সরকার যদি না থাকে, হবিগঞ্জে যে ঘটনা ঘটেছে, এই হবিগঞ্জের ঘটনা আজকে এখানে সীমাবদ্ধ হতো, কালকে রাত থেকে কি কি কীর্তি শুরু করেছে। আমার গ্রামের এক ছোট ভাই বলছে যে ভাই এটা কি দেখতেছি, দেশটার মধ্যে কি হইতেছে। মাত্র 20-25টা ছেলের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীর সবাই মোতায়েন করা হয়েছে। ঢাকায় যা, হবিগঞ্জেও তা। কেউ মানে না এদের এই শাহবাগ ব্লকের ডাক দিয়েছে, শাহবাগ ব্লকের কেউ মানে না। ঘটনা কি আপনারা তো জানেন, মাহাদি হাসান শায়েস্তাগঞ্জে ওসির সামনে ওসি ধরে নিয়ে আসছে এক ছেলে, তখন একসময় ছাত্রলীগ করতো, তারপরে নাকি জুলাই যোদ্ধা হয়েছে, জুলাই যোদ্ধা হওয়া সেই ছেলেকে ছাত্রলীগ পরিচয় ধরে নিয়ে আসছে। তাকে ছুটাইতে গেছে হবিগঞ্জের আপনার একদম কেন্দ্রীয় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক বা সেই টাইপের এক নেতা মেহেদী হাসান, গিয়ে ওসির এসে হুমকি ধুমকি দিচ্ছে, এই আমরা বানিয়াচং থানা পড়াইছি, আমরা এসআই সন্তোষে পড়াইছি। এসআই সন্তোষের নামে এখনো সোশ্যাল মিডিয়ায় দেখবেন কিছু কিছু এদের এই বৈষম্য বিরোধী সমন্বয়ক টামন্বয়ক পোস্ট দেয়। তো ওসিকে হুমকি ধুমকি দিয়ে চলে আসলো। এই ভিডিও যখন লেক হইলো, তখন ভিডিওটা লেক হওয়ার পরে, মানে ভিডিওটা যখন ভাইরাল হয়ে গেল, তারপরে চারদিকে ছিছি রিডি পড়লো। পড়ার পরে তো পুলিশ ব্যবস্থা নিতে গেলে রে ভাই, এটা তো উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্তের ব্যাপার। তো এই সিদ্ধান্তটা হয়তো 24 আগস্ট, সেপ্টেম্বর, 25 জানুয়ারিতে হতে পারে নাই, কিন্তু 26 জানুয়ারি যে একটু ডিফারেন্ট এই বৈষম্য বিরোধীদের জন্য, এইটা বোধহয় বোঝা গেল। ডিবি গিয়ে অ্যারেস্ট করলো ওই ছেলেকে এবং থানায় নিয়ে গেল। এরপরের কাণ্ড কারখানায় এটা মনে হচ্ছে যে রেফারেন্সে এসছে, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস দিতে হয়েছে যে আমরা এই ছেলেকে ছেড়ে দিব। পুলিশের উচ্চ পর্যায়ে সব তটস্থ অবস্থা মাত্র এই কয়েকটা ছেলের জন্য। এবং ঘটনা কি, পৃথিবীর কোন সভ্য দেশে গিয়ে আপনি যদি এই ঘটনার ইতিহাস তুলে ধরেন, এই সভ্য দেশ আমাদেরকে তখন কি বলবে? দেখেন, যা যা ঘটাইছে তারা, সেই ঘটনাগুলোর একটা সংক্ষিপ্ত বর্ণনা, সংক্ষিপ্ত বিবরণ আমার সামনে আছে। যে বিবরণ থেকে আমরা জানতে পারছি যে রাতভর যে কীর্তি কারখানা হয়েছে, সেই কীর্তি কারখানার পেছনে মানে সবাই একটা তটস্থ ভাব, যে কি হলো মনে হয় যেন বাংলাদেশের সাংঘাতিক রকম একজন মানে হিরো টাইপ একজন নেতা, তাকে ধরা হয়েছে। এই ছেলে তার পরিচয় কি? সে কি একজন জনপ্রতিনিধি, পাবলিক ম্যান্ডেট আছে? সে গিয়ে, আমার কথা হলো জুলাই প্রক্টোমিনেশন আমি বাদ দিলাম, ওসির সামনে গিয়ে যে এই হুমকি ধুমকির কথা বললো, এটা কি অপরাধ না? এই অপরাধ যদি অন্য কেউ করতো, তাহলে তার রাজনৈতিক পরিচয় নাই, সে আওয়ামী লীগ না, ছাত্রলীগ না, তার অবস্থাটা কি হতো? আজকে জুলাই প্রক্টোমিনেশন আছে বলেই হবিগঞ্জের সেই সন্তোষে আত্মা কেটে মরলেও সেটার কোনো বিচার হবে না, সেটার প্রক্রিয়া আমরা বাদ দিলাম। আমি তো সবসময় বলি যে ইন্ডিমনিটি অধ্যাদেশ দিয়ে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বাঁচানো গিয়েছিল? প্রকৃতি এটা মানে না, আরে ভাই, প্রকৃতি কখনোই এটা মানবে না। এই নিয়মে প্রকৃতি চলে না, বিধাতা চলে না, ঈশ্বর চলে না, আল্লাহ চলেন না, গড চলেন না। প্রকৃতি তার নিয়মে তার শোধ নেই। ঢাকা ও হবিগঞ্জে টানা আন্দোলনের মুখেও শেষ পর্যন্ত আইনি জটিলতার কারণে মুক্তি পাননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসান। আপনি বিশ্বাস করতে পারেন, মানে দিয়ে দিতে চাইছিল জামিন, এখন আইনি জটিলতা আটকা পড়ছে। শনিবার দিবাগত রাত 12টার দিকে তাকে ম্যাজিস্ট্রেটের বাসায় নেওয়া হলে নেতাকর্মীদের মধ্যে আশার সৃষ্টি হয়েছিল, তবে শেষ পর্যন্ত আদালত না বসায় মুক্তি পাননি মাহাদি হাসান। বাংলাদেশের বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বহু জ্ঞানীগুণী মানুষ, বহু স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, বহু মুক্তিযোদ্ধা হাতে হাত করা পড়ে দিনের পর দিন আদালতে যাওয়া আসা করে, তাদের জামিনের জন্য স্পেশাল কোর্ট বসে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ জেলার আহ্বায়ক আরিফ তালুকদারের ভাষ্য অনুযায়ী জামিন প্রক্রিয়ার অংশ হিসেবে রাতেই একটি মাইক্রোবাসে করে ম্যাজিস্ট্রেটের বাসভবনে যান তিনি ও সংগঠনের মুখপাত্র আশরাফুল ইসলাম সুজন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় শেষ পর্যন্ত আদালত বসেনি এবং মাহাদি হাসানের মুক্ত করা সম্ভব হয়নি। মগের মুল্লুক জমিদারি। আরিফ তালুকদার বলেন, সেন্ট্রাল থেকে খেয়াল করবেন,
সেন্ট্রাল থেকে আমাদের জানানো হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মাহাদিকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন। প্রশাসনের আশ্বাসে শাহবাগের ব্লকেট তুলে নেওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় জাতীয় ইস্যুতে মানে প্রতি পদে পদে এটার মধ্যে রোমাঞ্চ আর কি। এটা জাতীয় ইস্যুতে মানে এক ছেলে ওসির সামনে গিয়ে মাস্তানি করলো, এটা কি 2024 আমরা 24শে আগস্টে পড়ে আছি, আমরা জুলাই আগস্টে ওসির সামনে গিয়ে মাস্তানি করলো। যে ওসি সাহেবরা মানে ওসি শুধু ওই শায়েস্তাগঞ্জ থানার ওসি না, এই বডিটা এই চেয়ারটাই তো দেশের আইন শৃঙ্খলা বজায় রাখে। তাদের কাছে কি মেসেজ দেওয়া হচ্ছে যে এরকম একটা ছেলেকে ধরলে পরে সে যদি ওসিরে হুমকি দিতে পারে, মানে হুমকি দিতে পারার রাইটটা সে পেয়ে যাচ্ছে, আর হুমকি দিলে তার কিছু বলা যাবে না, তাকে এরকম স্পেশাল কোর্ট বসায় তাকে জামিন দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ন্যূনতম মানে বলছে আর কি যে এই কিন্তু দুঃখের বিষয় জাতীয় ইস্যুতে আমরা যখন ম্যাজিস্ট্রেটের বাসায় গেলাম, ওনারা কেউ ন্যূনতম সৌজন্য বোধ দেখাননি, রেসপন্স করেনি। মানে ম্যাজিস্ট্রেট সাহেব উঠে দাঁড়ায় তখনই বলবে, স্যার আপনারা আসছেন, নেন একটু কাগজটা দেন, আমি সই করে দিই, জামিন হয়ে গেল। ওনারা আইনি জটিলতার কথা বলছেন। আমরা এখনো আশাবাদী যে প্রশাসনের সহযোগিতায় মাহিদিকে নিয়ে এখান থেকে বের হতে পারবো, তা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। আর ইফতারুদ্দা আরো জানান, পুলিশের ভাষ্যমতে রাষ্ট্রের কাজে বাধা দেওয়া এবং অধ্যত্বপূর্ণ আচরণের জন্য মাহাদিকে গ্রেফতার করা হয়েছে। তিনি দাবি করেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত তার মুক্তির উদ্যোগ অব্যাহত রয়েছে। এবার আসেন আরেকটু গুরুত্বপূর্ণ জায়গায়। বানিয়াচংয়ের ঘটনা নিয়ে মাহাদির মন্তব্যের বিষয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ঘটনা কোনো মামলার বিষয় হতে পারে না, এটি জুলাই প্রক্রিমেশনের অন্তর্ভুক্ত। এই জুলাই প্রক্রিমেশন দিয়ে এত বড় অন্যায়, এত বড় অবিচার, এত বড় নিয়ম বিরুদ্ধ কাজগুলোকে শুদ্ধ করল। আচ্ছা, আমি শুরুতে বলছিলাম যে জুলাই প্রক্রিমেশন যদি না থাকতো তাহলে এখন দেশের কি অবস্থা হতো? দেশটা তো একটা শান্তির বাতাস বয়ে যেত, হয়তো এতদিন ওই অস্ত্রগুলো বের হয়ে আসতো, যেগুলো লুট হয়েছে জুলাই আগস্টে সেগুলো বের হয়ে আসতো। আজকে কয়জন ছাত্র এই জুলাই প্রক্রিমেশনের পক্ষে রাস্তায় নেমেছে? আপনার আমার সন্তান কেউ কি রাস্তায় নেমেছে? তার আগের ব্যাকগ্রাউন্ড এখানে আছে, আমি সেই ব্যাকগ্রাউন্ডে যেতে চাই না, শুধু এইটুকুই বলবো, এই জুলাই প্রক্রিমেশন দিয়ে সবকিছু যে ঠেকানো যাবে না, এর একটা ইঙ্গিত হয়তো হবিগঞ্জের ঘটনা। আজ এই ডক্টর ইউনূস সরকারই আছে, এই সরকারের পরে বিএনপি সরকারে যদি আসে, বিএনপি সরকারের পক্ষেও কি সম্ভব হবে এইভাবে এক মাহাদি হাসানকে স্পেশাল কোর্ট বসিয়ে তাকে রক্ষা করে নিয়ে আসা? আমি শুধু এই প্রশ্নগুলো আপনাদের সামনে রেখে দিতে চাই। এই ছেলেগুলাকে যারা ব্যবহার করেছে, আবার বলছি, তারা হয়তো আড়ালে চলে যাবে, গা বাঁচিয়ে চলে যাবে। এই ছেলেগুলোর ভবিষ্যৎ কি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভেসে বেড়াচ্ছে, রিসেন্ট একেবারে। আর সেই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল শুক্রবার বিকেলে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায়। শায়েস্তাগঞ্জ থানার ওসির রুমে সেই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদল নেতাকর্মী শায়েস্তাগঞ্জ থানার ওসির রুমে তারা অবস্থান করছিলেন এবং সেখানে এক ছাত্র নেতা, যিনি হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং ছাত্র অধিকারের সাধারণ সম্পাদক মাহাদি হাসান। তো মাহাদি হাসানকে সেখানে সেই ভিডিওতে কথা বলতে শোনা যায় থানার ওসির সঙ্গে, অফিসার ইনচার্জ যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা। তো এটি আসলে কোনো আলাপচারিতা ছিল না, এটি একটি বাক বিতণ্ডা ছিল। আর যা শোনা যাচ্ছিল, এই ছাত্র নেতা মাহাদি হাসান ওসিকে শাসাচ্ছিলেন। তো এর আগে একটু পটভূমিতে যাই, কি হয়েছিল, কেন ছাত্ররা থানা ঘেরাও করেছিলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জানা যাচ্ছে যে শায়েস্তাগঞ্জ থানার শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসান নয়ন ছাত্রলীগ করতেন আগে। তো বৃহস্পতিবার গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে ছাত্রলীগ সম্পৃক্ততার জন্য, এবং ছাত্রলীগের ব্যানারে তিনি নানা রকম কর্মকাণ্ড চালাচ্ছিলেন। সেই জন্য পুলিশের ভাষ্য এটি, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার গভীর রাতে। আর শুক্রবার দুপুরের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। তো এক পর্যায়ে তারা ওসির রুমে ঢুকেন মাহাদি হাসানের নেতৃত্বে একদল ছাত্র। সেখানেই তাকে, মাহাদি হাসানকে, ওসিকে থ্রেট করতে দেখা যায় ভয়ঙ্কর ভাবে। তো তার আগে বলে নেওয়া ভালো, ওসি পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না, না পারবার কারণে একজন এডিশনাল এসপি কে ডাকা হয়েছিল ওসিকে সাহায্য করবার জন্য। সো এডিশনাল এসপির উপস্থিতিতে
চেষ্টা করা হয় ছাত্রদের শান্ত করবার জন্য, বাট বাকবিতণ্ডা চলতেই থাকে। মূল বিষয়টি ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দাবি করছিলেন যে এনামুল হাসান গ্রেপ্তারকৃত, তাকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে, কারণ তিনি একসময় ছাত্রলীগ করতেন, এটি তারা স্বীকার করেছেন। একসময় ছাত্রলীগ করতেন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই গণঅভ্যুত্থানে কাজ করেছেন এনামুল হাসান নয়ন। তাই ভুলভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। একসময় তিনি ছাত্রলীগ করতেই পারেন, এটি ছিল বয়ান মাহদী হাসানের, সে অপরাধে তাকে গ্রেপ্তার করা যায় না। তো এইসব কারণেই বাকবিতণ্ডার এক পর্যায়ে মাহদী হাসানকে সেই সংক্ষিপ্ত ভিডিওতে বলতে শোনা গেল, এক্স্যাক্টলি যদি ভিডিও বক্তব্যটা কোট করি, মাহদী হাসান কথা বলছেন, বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়াইয়া দিছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিছিলাম, ওই জায়গা থেকে ওসি কোন সাহসে এটা বললেন, আমি স্ট্রিক্টলি এখানে আসছি, আমরা এতগুলা ছেলে ভাইসে আসছি নাকি? আচ্ছা, তো তার এই বক্তব্যের একটু ময়না তদন্ত করা যাক। তিনি বলছিলেন বানিয়াচং থানা কিন্তু পোড়াই দিছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিছিলাম। ভয়ঙ্কর স্বীকারোক্তি। অন রেকর্ড এরকম স্বীকারোক্তি দেওয়া যায় না, কারণ এরকম স্বীকারোক্তি যে দেবে তার কিন্তু গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা। যে কাজের কথা তিনি প্রাউডলি বলছিলেন সেটি ফৌজদারি অপরাধ, যে কারণেই হোক না কেন। আচ্ছা, আমরা জানি জুলাই অভ্যুত্থানের সময় বেশ কিছু পুলিশ সদস্য নিহত হয়েছিলেন, 44 জনের মতো আমার যদি ভুল না হয়, এবং তাদের অনেককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, হত্যা করে গাছেও ঝুলিয়ে রাখা হয়েছিল। আর এটি শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। দুঃখজনক এবং মর্মান্তিক হলেও পৃথিবীর বিভিন্ন দেশে যখন দেখা গিয়েছে স্বৈর শাসকদের সহযোগী হিসেবে কাজ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ, তখন অভ্যুত্থান বা রেভলিউশনের পরে দেখা গিয়েছে যে জনতা তাদের উপর শোধ নিয়েছে, হয়েছে অনেক জায়গায়। তো যদি সেটি ধরে নেই যে তখন গণরোষের শিকার হয়েছিলেন তারা, নিয়ন্ত্রণ করবার কেউ ছিল না, তাই এই দুঃখজনক ঘটনাগুলি ঘটে গিয়েছে। কারণ পুলিশের প্রাণও কিন্তু প্রাণ, দিন শেষে পুলিশও কিন্তু, পুলিশম্যানরাও কিন্তু আমার আপনার মতো মানুষ। তো সেই অভ্যুত্থানের উত্তাল সময়টিতে হয়তো তাদের উপর সেই কাজগুলো, সেই হত্যাকাণ্ড বা যা কিছু হোক, আক্রমণ হামলা সেটি হয়েছে, বা থানা পুড়িয়ে দেওয়া অনেক জায়গায় বাংলাদেশে থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। তো সেটি অভ্যুত্থানের সময় এবং অভ্যুত্থান পরবর্তী সময় হয়েছে, উত্তেজনার বশবর্তী হয়ে বহু লোক বহু কিছু করে, সেটি অনেক সময় ঠেকানো যায় না, দুঃখজনক হলেও ঠেকানো যায় না। তাই তখন হয়তো সেই বিষয়গুলো ঘটেছিল, বাট 16-17 মাস পরে এসে সেই বিষয়ে ওপেনলি জবানবন্দি দেবার দরকার কি? আর যে জবানবন্দি দেবার দুঃসাহস দেখাবে তার বিরুদ্ধে তো মামলা হবে, আইনের কথা ভাবলে তার বিরুদ্ধে মামলা হবে। মেহেদী হাসানের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স এটি, এবং মার্ডার কেস, থানা জ্বালানো, পুলিশ হত্যা করা ইত্যাদি মামলা হয় বিভিন্ন ধারায়। তাই তিনি, আমি দুঃখিত প্রিয় দর্শক, একটু গরম কিছু খেতে হচ্ছে, একটু গলায় সমস্যা বোধ করছি। তো মেহেদী হাসান সেই স্বীকারোক্তি দিলেন, নিজের বিরুদ্ধে স্টেটমেন্ট এটি। আচ্ছা, আর আরেকটি কথা বলে নেওয়া ভালো, তিনি বলছিলেন যে বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলেন এবং এসআই সন্তোষকে জানিয়ে দিয়েছিলেন। আপনাদের একটু পেছনে ফিরে নিয়ে যাবো প্রিয় দর্শক। 2024-এর 5 আগস্ট, যেদিন আমাদের অভ্যুত্থান সফল হল, সেদিনই কিন্তু হবিগঞ্জের বানিয়াচং থানায় জনতা, কয়েক হাজার জনতা বানিয়াচং থানা ঘেরাও করেছিলেন, এবং সেখানে 40-50 জন পুলিশ সদস্যকে, অফিসার সহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাব ইন্সপেক্টর, এরকম 40 থেকে 50 জন পুলিশ সদস্যকে ঘেরাও করে ফেলেছিলেন, এবং থানার বিভিন্ন কক্ষে তারা আগুন দিয়েছিলেন, অস্ত্র লুট করেছিলেন এবং অস্ত্রাগারে আগুন দিয়েছিলেন। এবং এক পর্যায়ে তারা এই 40-50 জনকে মেরে ফেলার জন্য উদ্যত হন উত্তেজিত জনতা। তখন সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর সদস্যরা, ডিসি উপস্থিত ছিলেন, জেলার এসপি উপস্থিত ছিলেন, এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নানাভাবে উত্তেজিত জনতাকে বোঝাবার চেষ্টা করেছিলেন তারা যাতে পুলিশ হত্যা করবার ওই দাবিটির থেকে সরে আসেন, কিন্তু জনতাকে কোনোভাবে সরানো যাচ্ছিল না। ডিসি, এসপি, সেনাবাহিনীর অফিসাররা সবাই ব্যর্থ হয়েছিল। তো আর তার কারণ হলো জনতাকে প্রভোগ করা হয়েছিল, তারা উত্তেজিত ছিলেন। আর কিভাবে প্রভোগ করা হয়েছিল? সেই থানার পুলিশের গুলিতে সেদিন, এই 5ই আগস্ট, 8 জন গ্রামবাসী নিহত হন। প্রথমে থানা ঘেরাও হয়েছিল, আর পুলিশ সেই পরিস্থিতি থেকে রক্ষা পাবার জন্য নির্বিচারে গুলি করে, পুলিশের গুলিতে 8 জন গ্রামবাসী নিহত হন, ফলে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। আর তার সেই কারণেই তারা পুলিশ সদস্যদের তাদের কাছে ছেড়ে দেওয়ার দাবি করছিলেন, সেনা সদস্যদের কাছে, যে তাদেরকে ছেড়ে দেন, আমরা বিচার করবো। সেনা সদস্যরা সেটি করতে পারছিলেন না, এটি তো তাদের পক্ষে সম্ভব না আসলে।
তারা চেষ্টা করছিলেন সাধ্যমতো। সেদিন গভীর রাত অবধি দর কষাকষি চলেছিল উত্তেজিত গ্রামবাসীর সঙ্গে সেনা সদস্যদের, ডিসির, এসপির। গভীর রাত অবধি তারা আসলে টাইম পাস করছিলেন যে জনগণের উত্তেজনা কমানো যায় কিনা। সো গভীর রাতে সেনা সদস্যরা তাদের তত্ত্বাবধানে লাইন আপ করিয়ে সেনাবাহিনীর গাড়িতে করে পুলিশ সদস্যদের সরিয়ে নেবার চেষ্টা করছিলেন। 5 আগস্ট গভীর রাতে, 6 আগস্ট তখন শুরু হয়েছে। সেই সময়ে উত্তেজিত জনতা এসআই সন্তোষ সরকারের নাম ধরে ডাকতে থাকেন এবং বলতে থাকেন, অন্তত এসআই সন্তোষ সরকারকে আমাদের দিয়ে দিন, বাকিদের নিয়ে যান। সেটিও সেনাবাহিনীর সদস্যরা রাজি ছিলেন না করতে। তো এক পর্যায়ে পুলিশ সদস্যরা যখন লাইন আপ করেন সেনাবাহিনীর গাড়িতে উঠবার জন্য, সেখান থেকে উত্তেজিত জনতা তাকে ছিনিয়ে নেয়। তখনকার পত্রপত্রিকায়, মিডিয়ায় কিন্তু এই খবরটি এসেছিল। তাকে ছিনিয়ে নেওয়া হয়, উত্তেজিত জনতা তাকে ছিনিয়ে নিয়ে থানা কম্পাউন্ডে পিটিয়ে মেরে ফেলেন এবং পরদিন তার লাশ গাছে ঝুলিয়ে রাখেন। এই ভয়ঙ্কর ঘটনাটি 5 এবং 6 আগস্টে ঘটেছিল, প্রিয় দর্শক। তো সেই কথাই বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাহাদী হাসান, যে বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়াই দিছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জানাই দিছিলাম। ওই জায়গা থেকে ওসি কোন সাহসে এটা বলে? এখানে বলে নেওয়া ভালো, ওসি বলেছিলেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে। অর্থাৎ কেউ হয়তো ওসিকে বলছিলেন যে তারা তো আন্দোলনকারী, তারা থানা ঘেরাও করেছে, কিছু করেছে। তো ওসি বলছিলেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে। এই জন্যে মাহাদী হাসান বলছেন ওই কথার প্রেক্ষিতে, ওসির সেই বক্তব্যের প্রেক্ষিতে, যে উনি কোন সাহসে এটা বললেন। এইটুকু কথা বলবার জন্য ওসির সাহস দরকার ছিল মেহেদী হাসানের ভাষায়। আচ্ছা, তিনি আরো বলছেন, আমি স্ট্রিক্টলি এখানে আসছি। এই কথাটার মানে কি? এই সেন্টেন্সের মানে কি? আমি স্ট্রিক্টলি এখানে আসছি, এর কোনো মানে নেই, অর্থহীন একটি বাক্য। তো মেহেদী হাসানরা সম্ভবত সবকিছুই করছেন লেখাপড়া ছাড়া। আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, সবই চলছে, লেখাপড়াটি বোধহয় চলছে না। যে লেখাপড়া চলতো তাহলে এই ভাষাতে তিনি কথা বলতেন না। আমি স্ট্রিক্টলি এখানে আসছি, এটা মানে কি? প্রিয় দর্শক, কারো জানা থাকলে আমাকে একটু জানাবেন, আমি স্ট্রিক্টলি এখানে আসছি কি বুঝায় কথাটি। আচ্ছা, আমরা এতগুলা ছেলে ভাইসা আসছে নাকি? প্রোনাউনের মিল নেই, ইকারের জায়গায় একার, একারের জায়গায় নস্যইকার। ভয়ঙ্কর বাক্য, মানে এর কোনো অর্থ উদ্ধার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। অর্থাৎ একটি ছাত্রের ছাত্রত্ব যখন থাকবে, 2-4টি বাক্য অন্তত মাইকের সামনে, ক্যামেরার সামনে গুছিয়ে বলবার যোগ্যতা থাকতে হবে, সে কিসের ছাত্র? আচ্ছা, তো ছাত্রদের অনেকেরই অবস্থা আজকাল এই হয়েছে। আমি একজন শিক্ষক, বাই দ্য ওয়ে, আপনারা অনেকেই জানেন। তো আমার উপর যদি কারো বিরক্তি আসে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি শিক্ষক হিসেবে কষ্ট পাই। কারণ এমন ছাত্র আমি গড়তে চাইনি কখনো, যেই ছাত্র দুটো বাক্য ঠিকঠাক বলতে পারবে না, বাংলা ইংরেজি মিশিয়ে কি বলবে, একটা ককটেল হয়ে যাবে, সেখান থেকে কোনো পাঠাচ্চার করা যাবে না। তো এই হলো ছাত্রদের অবস্থা এখন। তো তারা পড়াশোনা করছে না, বহুদিন থেকে পড়াশোনা করবার সময় পাচ্ছে না, বা যে কোনো কারণেই হোক, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় পড়াশোনা একটু গ্যাপ হয়েছে। এইসবের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি তাদের বিহেভিয়ারে। তো প্রিয় দর্শক, এখন আমার কথা হলো, আমরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ধারণ করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই তরুণ তরুণীদের সঙ্গে রাস্তায় আমি নিজে ছিলাম, আপনারাও ছিলেন অনেকে। সো তাদের প্রতি আমাদের ভালোবাসার, স্নেহের কোনো শেষ নেই, অফুরন্ত সেটি। কিন্তু তাই বলে কি তাদের কৃত সব কর্মকাণ্ডের দায় আমরা নেব? কিন্তু তাই বলে কি তারা যেখানে সেখানে বেয়াদবি করবে, যাকে তাকে হুমকি দেবে, প্রশাসনকে অচল করে দেবে কার্যত? গত কিছুদিন থেকে তাই চলছে। এই ছাত্র নামধারী এই তথাকথিত এই নেতারা প্রশাসনকে জিম্মি করে ফেলেছে। কেউ হয়তো বলবেন, হ্যাঁ প্রশাসন ঠিক নেই, হাসিনার প্রশাসন, হ্যান ত্যান, এরকম অনেক কিছু আপনারা বলতে পারেন কেউ কেউ। কিন্তু দেখুন, প্রশাসনকে তো বাঁচিয়ে রাখতে হবে। প্রশাসন বলে একটা জায়গা থাকতে হবে, একটা জায়গা তৈরি করতে হবে আমার আপনার জন্য, দেশের জন্য, সকলের নিরাপত্তার জন্য। দরকার হবে এটি আমাদের। তাই আমরা এই প্রশাসনকে এই ছাত্রদের হাতে তুলে দিতে পারি না। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছুদিন এরকম বিশৃঙ্খলা চলেছিল, এনার্কি ছিল সব জায়গায়, সেগুলো বোঝা যায়। বিপ্লবোত্তর সময়ে অনেক দেশে হয়েছে সেটি। কিন্তু 16-17 মাস পরে, 1.5 বছর হয়ে গেল প্রায়, 1.5 বছর পরেও ছাত্ররা কেন বিচার করবে থানার ওসির, এডিশনাল এসপির কিংবা ডিসির? ওরা কেন বিচার করবে? ওরা তো এটি করবার জন্য কোয়ালিফাইড না, বা কম্পিটেন্ট না, বা ডিজার্ভ করে না ওরা এই জায়গাটি। ওরা কেন করবে এটি? এখন আমার কথা হলো, যদি মাহাদী হাসানদের কোনো আপত্তি থাকে যে সত্যিকার অর্থে থানার ওসি তাদের বন্ধুকে, জুলাই যোদ্ধাকে হাজতে ভরিয়ে পড়েছে কোনো কারণে, তারা যে কাজটি করতে পারে, তারা থানাও ঘেরাও করতে পারে, থানার সামনে অবস্থান নিতে পারে, মিছিল করতে পারে, সাংবাদিকদের ডেকে সেখানে বক্তব্য রাখতে পারে, তাদের করবার অনেক কিছু আছে। কিন্তু তারা ওসির রুমে কেন অবস্থান করছিল ফার্স্ট অফ অল? আর সেকেন্ডলি অবস্থান করছিল সেখানে কিভাবে তারা এরকম স্বীকারোক্তি দিতে পারে? একটা বাচ্চা ছেলে, মাহাদী হাসানের ছবি আমি থাম্বনেইলে দিয়েছি, আপনারা অনেকে ভিডিওটিও দেখেছেন।
একটা বাচ্চা ছেলে, হার্ডলি তার বয়স হবে খুব বেশি হলে 17-18 কিংবা 19। তো এই ছেলেটি কিভাবে থানার ওসিকে এভাবে ধমকাতে পারে এবং একটি ক্রিমিনাল অফেন্স করেছে সে প্রাউডলি সেটা বলতে পারে? অবিশ্বাস্য নয় কি প্রিয় দর্শক? আর এই যদি চলতে থাকে তাহলে কখনোই কি প্রশাসনের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ আসবে? আমাদের প্রশাসন, আমাদের পুলিশ কখনো কি ভালো কাজ করতে পারবে? তারা কি ফাংশনাল হবে কখনো? আপনারা এই বিষয়ে কি ভাবছেন দয়া করে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার সঙ্গে যদি দ্বিমত করেন দয়া করে আমার পুরো ভিডিও দেখে দ্বিমত করবেন। অনেকে আছে 1-2 লাইন শুনে একটা মন্তব্য ছুড়ে দেয় পাইকারি। প্লিজ না, এটি করবেন না। আমি আগেই উল্লেখ করেছি ওদের প্রতি আমার ভালোবাসার অভাব নেই। কখনো দেখা গিয়েছে আমাকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো বিশেষ ব্যক্তি কিংবা এনসিপির কারো বিরুদ্ধে কথা বলতে হয়, এক শ্রেণীর লোক না বুঝে বলতে থাকেন এনসিপি জিন্দাবাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ। এটি বোকামি, নির্বুদ্ধিতা চরম। কারণ আমার পুরো ভিডিও আপনি দেখলেন না, না দেখে 1-2 লাইন শুনে আপনি আপনি জিন্দাবাদ করে দিলেন। জিন্দাবাদ করা যাবে না এরকম না বুঝে। জিন্দাবাদ করে দিলে আবার হাসিনা তৈরি হবে। হাসিনাকে একসময় সবাই জিন্দাবাদ করেছিল। হাসিনা জিন্দাবাদ, নেত্রী জিন্দাবাদ। হাসিনা মনস্টার হয়েছিল। তাহলে নিশ্চয়ই আমরা আমাদের ভালোবাসার সন্তানদের, এনসিপির তরুণ নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত, নিশ্চয়ই তাদেরকে আমরা মনস্টার বানাতে চাই না। তাই তাদের সব কর্মকাণ্ডকে আমরা থামস আপ বলতে পারবো না। তাদের সব কর্মকাণ্ডকে মেনে নিয়ে মুখ বুজে বলতে পারবো না আই লাভ এনসিপি, আই লাভ ছাত্র আন্দোলন। আনকন্ডিশনাল কোনো লাভ হতে পারে না। ফ্যামিলি মেম্বারকে পর্যন্ত আনকন্ডিশনালি ভালোবাসা দেয় না, আনকন্ডিশনালি সমর্থন করা যায়। ততক্ষণ করা যায় যতক্ষণ তারা ন্যায় নীতির মধ্যে থাকেন, আইনসঙ্গত কাজ করেন, আইনের মধ্যে থাকেন, নৈতিকতার মধ্যে থাকেন, ততক্ষণ তাদেরকে আনকন্ডিশনালি ভালোবাসা দেয়, সমর্থন করা যায়। যখন তারা এর বাইরে কাজ করেন, ব্যত্যয় ঘটে, তখন কিন্তু আমাদের প্রতিবাদ করতে হয়, রেগে যেতে হয়, বাবাকে অনেক সময় ছেলেকে বাসা থেকে বের করে দিতে হয়, নির্মম হতে হয়, করতে হয় আমাদের। না হলে আমরা জায়গায় জায়গায় প্রতিটি হাউস হোল্ডে মনস্টার তৈরি করতে পারি। আমরা সেটি চাই না প্রিয় দর্শক। তাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যেখানেই তারা যাই করুক, তারা তাদের এই যে অবস্থানটিকে ব্যবহার করে, আমি তো এটি পরিষ্কার বুঝতে পারছি, এই মাহদী হাসান এবং তার গ্রুপ তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি ব্যবহার করেছেন ওসি এবং এসপি কে থ্রেট করার জন্য। আর না হলে এমন কথা তারা প্রকাশ্যে বলতে পারেন না। আর এই স্টেটমেন্ট প্রকাশ্যে আসার পরে এটি আন্তর্জাতিক খবর হবে যে এরকম স্টেটমেন্ট দেওয়ার পরেও বাংলাদেশ সরকার ছাত্রদের বা যে ছাত্রীর কথা বলেছে তাকে গ্রেপ্তার করেনি। এবং অধ্যাপক ইউনূসের সরকার অত্যন্ত দুর্বল একটি সরকার। এই সরকার সাহস পাবে না মাহদী হাসানকে গ্রেপ্তার করতে। কিন্তু মাহদী হাসানকে গ্রেপ্তার করা ফরজেরও বেশি হয়ে গেছে। এটা ফরজ আইন হয়ে গেছে। তাকে গ্রেপ্তার করা জরুরি হয়ে পড়েছে। কারণ যে অন্যায়ের কথা তিনি বলেছেন প্রকাশ্যে, এটি সরকার চুপ করে থাকতে পারে না। কিন্তু দুর্বল সরকার কিছুই করতে পারবে না, সাহস পাবে না। এই সরকার যদি কিছুটা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারত, তাহলে মেহেদী হাসান থানা পর্যন্ত যেতে সাহস পেত। সেই জুলাই আগস্টে 2024 থানায় যাওয়া, থানা ঘেরাও করা এক জিনিস ছিল, সেটি গণদাবি ছিল। বাট এখন তো একই বিষয় না সেটি। তাই মেহেদী হাসানরা যেই ভাষায় কথা বলছেন, মাহদী হাসানরা, এইটি কি ফেসিবাদ নয়? তাহলে কোন ফেসিবাদের বিরুদ্ধে আমরা কথা বলছিলাম? আর কোন ফেসিবাদ এখন কায়েম করতে চাচ্ছি? আর কোন ফেসিবাদকে সমর্থন করছি, যারা করছি বুঝে না বুঝে? এই প্রশ্নগুলো আপনাদের বিবেকের কাছে থাকলো প্রিয় দর্শক। তো আমরা চাই না আর কোনো মনস্টার তৈরি হোক এই দেশে, কোনো ব্যানারে না। এবং বিশেষভাবে যাদের আমরা ভালোবাসি, তরুণ তরুণী, এদের থেকে তো আসতেই পারে না এরকম। তাহলে আমরা সেটা সহ্য করতে পারবো না। এই দেশ আমরা চাই না। এক হাসিনা থেকে মুক্তি পেয়ে আরেক হাসিনায় আমরা যেতে চাই না। ধন্যবাদ সবাইকে।